আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কোন সম্পর্কে। তরুণ নির্মাতা আজমান রুশো পরিচালিত, মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর অভিনীত ঈদুল আজহার বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার নিয়ে একদম ঈদের দিন সকাল থেকে শুরু করে আমার ফেসবুক পেজের ইনবক্সে আর ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে একদম রিকোয়েস্টের উপর রিকোয়েস্ট এসে ভরে যাচ্ছিল। রকস্টার সিনেমাটা রিভিউ করেন ভাই অতি দ্রুত। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বরাবরের মতো আমি এবারও অনেক লেট। তবে কথায় আছে, অপেক্ষার ফল মিষ্টি হয়। আপনারা যারা আমার এই রকস্টারের রিভিউ এর জন্য অপেক্ষা করছিলেন এবং আমি দেখেছি অনেকেই কমেন্ট বক্সে এটাও লিখে দিয়েছেন আপনার রিভিউ না দেখে হলে যাচ্ছি না, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, হলে যাওয়ার জন্য অপেক্ষা কেন করতেছেন? রিভিউ পরেও দেখা যায়। যারা আসলে ভালোবাসার মানুষ, যারা রিভিউ দেখতে ভালোবাসে, তারা রিভিউ দেখবে, সেটা সিনেমা দেখার আগে হোক বা পরে। তো কথা না বাড়াই, রকস্টার দেখে ফেলেছি, কেমন লাগলো? রকস্টার হলো 2026 সালে মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমা, বাংলাদেশি মিউজিক্যাল রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা। সবাই জানেন সিনেমাটাতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি নির্মাণ করেছেন দেশের তরুণ গুণী নির্মাতা আজমান রুশো। সিনেমাটি মূলত একজন রক সঙ্গীত শিল্পীকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় আমরা দেখতে পাবো একজন রক সঙ্গীত শিল্পী যে কিনা নিজের গান নিজেই লিখে এবং নিজেই সুর করে, নিজেই স্টেজে পারফর্ম করে। এই সিনেমাটা বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে বলে অনেকেই মন্তব্য করলেও আনকাট ছাড়পত্রটা একটু অন্যভাবে পেয়েছে বলে আমার ধারণা। সেটা কিরকম আপনারা খেয়াল করবেন, আনকাট ছাড়পত্রের উপরে একটা ত্রিভুজাকৃতির চিহ্ন রয়েছে, অর্থাৎ কিছুটা হলেও এখানে কাটছাট করা হয়েছে। আর এই কাটছাটের বিনিময়ে এই সিনেমাটা ইউ রেটেড সিনেমা হিসেবে সেন্সর বোর্ড কর্তৃক সার্টিফাইড হয়েছে। এই জায়গাটাতে আমার হালকা আক্ষেপ রয়েছে, সেটা হচ্ছে আমাদের নির্মাতারা কেন যেন খুব বেশি ভয় পান। নির্মাতাদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, আচ্ছা সিনেমা কি শুধু সিনেমা বানানোর জন্য বানান? শুধু পেশাগতভাবেই বানান? নিশ্চয়ই সেটা না। নিশ্চয়ই প্যাশনের জায়গা থেকে দর্শকদের প্রাপ্তির কথা চিন্তা করে, দর্শকদের সম্পূর্ণ উপভোগের কথা চিন্তা করেই বানান। বিশেষ করে আপনারা যারা নতুন পরিচালক, আপনাদের কাছে আমি আশা করব এবং আমার বিশ্বাস আমার দর্শকরাও আশা করে, প্রয়োজন হলে অ্যাডাল্ট রেটিংয়ে আপনার সিনেমা আসুক, কিন্তু সম্পূর্ণটা আসুক। কি তৈরি করলেন একটা সেকেন্ডও আপনি কাটবেন না। যখন আপনি ভয়ভীতিহীনভাবে দর্শকদের সামনে যা বানাইছেন তাই পরিপূর্ণ আকারে দিতে সক্ষম হবেন, তখনই কেবল দর্শকদের কাছে আপনার সৃজনশীলতার সত্যিকারের প্রকাশ ঘটবে। কাজেই এক সেকেন্ডও কেটে কুটে দিবেন না। প্রয়োজন হলে আপনি ইউ রেটেড সিনেমাই বানান, আর তা না হইলে এ রেটেড সিনেমা বানায়া তারপরে ইউ রেটেড বানানোর ট্রাই করেন না। যেটা এ রেটেড হওয়ার যোগ্য সেটা এ রেটেড সার্টিফিকেট নিয়ে সুন্দরভাবে সিনেমা হলে মুক্তি দিন। দর্শকদের দেখার স্বাধীনতা বজায় থাকবে, আপনাদেরও গল্প বলার স্বাধীনতা বজায় থাকবে। রকস্টারে কেন্দ্রীয় দুটি চরিত্র মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূর। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছে পর্যায়ক্রমে তানজিয়া জামান মিথিলা, তারিকা নাম খান, রোজি সিদ্দিকী। রকস্টার সম্পূর্ণ বাংলাদেশি একটি সিনেমা। অনেকেই হয়তো ভাবতে পারেন রকস্টারের বিভিন্ন কন্টেন্ট সঙ্গীত বাংলায় দেখা যাচ্ছে, রকস্টারের বিভিন্ন কন্টেন্ট কলকাতার মানুষ রিভিউ করতেছে। অনেক এরকম দর্শক আছেন যারা ভুল বুঝতে পারেন, সেজন্য বিষয়টা ক্লিয়ার করলাম। তো 28 তারিখ এবারের ঈদুল আজহাতে এই সিনেমাটি 103টা সিনেমা হল নিয়ে তার যাত্রা শুরু করে। শাকিব খানের রকস্টার সিনেমাটি মূলত প্রেম এবং সঙ্গীতের আবহে তৈরি একটি জীবনমুখী চলচ্চিত্র। আমরা হয়তো অনেকেই ধারণা করেছিলাম, অনেকেই এক্সপেক্ট করেছিলাম এখানে হয়তো এমন একটা চরিত্র দেখতে পারবো যার বিশাল একটা স্ট্রাগল থাকবে, এবং সেই স্ট্রাগলটা হবে কিছুটা এরকম যে একদম শূন্য থেকে একটা ছেলে, হয়তো দরিদ্র অবস্থা থেকে একটা ছেলে আস্তে আস্তে কিভাবে দেশের সুপারস্টার হয়ে যায়, রকস্টার হয়ে যায়, এবং অবশেষে সে দেশের গণ্ডি পেরিয়ে একজন গ্লোবাল সুপারস্টার, গ্লোবাল রকস্টারে রূপ নেয়। আর এই সম্পূর্ণ গল্প জুড়ে কেরিয়ারের উত্থান এবং পতন, বিভিন্ন বিষয় কিন্তু মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমাদের কিন্তু এক্সপেকটেশন লেভেলটা এরকম ছিল অনেকেরই। কতটুকু এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে এই সিনেমা, এটাই হচ্ছে সবার
আসল প্রশ্ন, একদম মূল প্রশ্ন। রকস্টার সিনেমাটা আসলে সেই সমস্ত দর্শকদের জন্য যে সমস্ত দর্শকরা সিনেমার জনরাটা বোঝে। সব সিনেমা দেখতে গিয়ে যে সমস্ত দর্শকরা মারামারি কাটাকাটি খোঁজে না। আরো ছোট করে বলতে হবে রকস্টার মূলত ক্লাসি দর্শকদের জন্য। আর এই কারণেই আমার ধারণা এই সিনেমাটা হুট করে কিছু একটা করে ফেলবে, এটা একটা ভুল। বরং এই সিনেমাটা ডে বাই ডে আরো বেশি জনপ্রিয়তা অর্জন করবে। বিশেষ করে এই সিনেমাটা সিনেপ্লেক্সের দর্শকদের কাছে একটা লম্বা রেসের ঘোড়া হতে যাচ্ছে। এ কারণে আপনারা খেয়াল করে দেখবেন ঈদের প্রথম দিন খুব একটা দর্শক না হলেও দ্বিতীয় দিন এই সিনেমার দর্শক একদম ভাই উপচে পড়েছে। দ্বিতীয় দিনে এই সিনেমাটা শুধুমাত্র সিনেপ্লেক্স থেকে 50 লক্ষ প্লাস বক্স অফিস কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিন তো ভাই হিসাবের বাইরে। সাকিবিয়ানদের প্রতি সম্মান রেখেই কথাটা বলতেছি, সকল সাকিবিয়ানি কিন্তু সিনেমা বুঝবে এমন না, আবার সকল দর্শকও যে সিনেমা বুঝবে এমন না। ঈদ উল ফিতরে যারা সিনেপ্লেক্সে গিয়ে বনলতা এক্সপ্রেস দেখেছিল তাদের কাছে রকস্টার যতটা সেরা, সিনেমার জনরা না বোঝা অনেক সাকিবিয়ানদের কাছেও রকস্টার ততটা সেরা হতে পারে নাই। তার মানে কি রকস্টার সেরা না? অবশ্যই সেরা। আমি কিন্তু সকল সাকিবিয়ানদের কথা বলছি না। ঠিক একইভাবে এরকম অনেক দর্শক আছে যারা সিনেমার জনরাটা বোঝে না, অথবা বুঝলেও সেটা মাথায় নিয়ে সিনেমা দেখে না। যেই সিনেমায় তারা দেখতে বসে সেই সিনেমার কাছেই তারা এক্সপেক্ট করে বসে থাকে আমি একটু পরেই ঢিসুম ঢিসুম দেখব, একটু পরেই সিনেমাতে আমি এমন একটা গান দেখব যেটা কোনো মেক সেন্স করে না রকস্টারের সাথে, কিন্তু আইটেম গান হইলেই হইছে। গতানুগতিক ধারার একটা সিনেমা হইলেই হইছে। গতানুগতিক ধারা বলতে কি বুঝাইছি বন্ধুরা? আমি শুরুতেই বলেছি আমাদের অনেকেরই এক্সপেকটেশন ছিল এরকম যে এই সিনেমায় হিরো জিরো থেকে হিরো হবে। হ্যাঁ, জিরো থেকে হিরো হয়েছে, কিন্তু অনেকেই ওইরকম এক্সপেকটেশন রাখছিলাম যে একদম গরিব থাকবে। শাকিব খানের এই রকস্টার চরিত্রটা শুরুতে হতদরিদ্র থাকবে, হতদরিদ্র থেকে সে একদম আস্তে আস্তে আঙ্গুল ফুলে কলা গাছ হবে। এটা হচ্ছে আসলে গতানুগতিক ধারা। হ্যাঁ, বেশিরভাগ পরিচালক সিনেমা তৈরির ক্ষেত্রে এই সহজ ফর্মুলাটাই বেছে নেয়। গুণী নির্মাতা আজমান রুশো তিনি কিন্তু এই পথে হাঁটেননি, তিনি হেঁটেছেন চ্যালেঞ্জিং এক পথে এবং বাস্তবিক এক পথে। এখানে আমি স্পয়লার অ্যালার্ট দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছবি জঙ্গনের এমন অনেক বড় বড় তারকা, সুপারস্টার, রকস্টার আছে যাদের বাবাও একজন বড় ধরনের শিল্পী ছিলেন। অথবা যদি সিনেমার নায়কের কথাও বলেন তাহলে আমরা অনেক সিনেমার নায়কদের দেখি যাদের বাবা ছিলেন ডিরেক্টর অথবা হিরো, অথবা পূর্বে থেকেই তাদের একটা সম্ভ্রান্ত ফ্যামিলি ছিল। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে তাদের কোনো অভাব অনটন আসলে ছিল না। কিন্তু সেই সমস্ত সুপারস্টাররা, সেই সমস্ত রকস্টাররা সব সময় চেয়েছে নিজের নামটাকে নিজের গুণে পরিচিত করতে। হ্যাঁ, রকস্টার ঠিক সেরকমই একটা সিনেমা। তো এই বাস্তবিক ব্যাপারগুলোকে রকস্টার সিনেমায় এমনভাবে দেখানো হয়েছে যেটা আমার কাছে খুবই ইতিবাচক বলেই মনে হয়েছে। পরিচালক আজমান রুশো চাইলেই এইখানে একটা খেলা খেলতে পারত দর্শককে খুব বেশি গ্র্যাব করার জন্য, যে হ্যাঁ ছেলেটার কোনো কিছুই নাই, একদম কাল্পনিক একটা চরিত্র, তার একদম জিরো থেকে হিরো হওয়ার একটা কাহিনী, যেটা এর আগে অনেক সিনেমায় আমরা দেখেছি। সেরকম কিছু সে করতেই পারতো। সিনেমায় আগুন চরিত্রটি এমন একটা পরিবার থেকে বিলং করে যেই পরিবারের কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, প্রেমের কোনো অভাব নাই, অভাব শুধু ভালোবাসা আর যত্নের, অভাব শুধু পারিবারিক একটা বন্ধনের। এক ছাদের নিচে থেকে তবুও সবাই অনেক দূরে, এই ধরনের একটা টক্সিক সম্পর্কের ভেতরে একটা ছেলে তার বাবা মাকে দেখতেছে। একই ছাদের নিচে থাকা অবস্থায় একটা ফ্যামিলি কতটা দূরত্বে অবস্থান করতে পারে, রকস্টার দেখলে একটা মানুষ সেই উপলব্ধিটা লাভ করবে। এবং কি নিজেদের জীবনেও এই ধরনের অনেক ঘটনা আছে যেগুলো আমরা আসলে ফিল করতে পারি না। এই সিনেমাটা দেখার সময় অনেকেই সেটা রিলেট করতে পারবে, ফিল করতে পারবে। তবে কেউ যদি আগে থেকেই এক্সপেক্ট করে বসে থাকে এক ধরনের গল্প, না আমি এইখানে অ্যাকশন দেখব, মার্কাটারি অ্যাকশন, এইখানে আমি ডান্স দেখতে যাচ্ছি, হিরোইনের গ্ল্যামার্স দেখতে যাচ্ছি, তুফানের মতো একটা গ্যাংস্টারকে দেখতে যাচ্ছি, রকস্টার নামটা শুনে গ্যাংস্টার ভেবে বসে থাকে, তাহলে তো সিনেমা হল থেকে বের হয়ে তারা বলবেই যে রকস্টার, ও মাই গড হোয়াট আ ফালতু মুভি। সত্যি তাদের জন্য এক বালতি সমবেদনা। ক্লাসি দর্শকরা ঠিকই রকস্টারকে
দারুণভাবে মূল্যায়ন করছে এবং করবে। গানগুলো সুপার, আই লাভ দিস সং, অল সং। আমার কাছে ভালো লাগছে। আমি আমেরিকা থেকে আসছি, ফার্স্ট বাংলাদেশি মুভি দেখলাম, বাস আই লাইক। অনেক সুন্দর, অনেক সুন্দর। শাকিব এন্ড নাবিলা বোথ আর ভেরি গুড। আমি জানি না রকস্টার নিয়ে মানুষজন কেন এত নেগেটিভ কথাবার্তা বলতেছে, বিকজ ইট ওয়াজ বিয়ন্ড এক্সপেকটেশন। সাকিব খানের অ্যাক্টিং নিয়ে সবাই আগে অনেক কমপ্লেন করতো, সাকিব খান ডিড এক্সিলেন্ট জব। দেন হচ্ছে যে আমরা বললাম বিগ বাজেটের ফিল্ম, বড় ফিল্মগুলো দেখতে কেমন লাগে এটা আসলে রকস্টার দেখলে আপনারা বুঝবেন। ইটস অ্যাকচুয়ালি বিগ বাজেট ফিল্ম। আমার কাছে মনে হচ্ছে যারা প্রযোজনা করছে তারা আসলে প্রপার জায়গায় টাকাটা ইউটিলাইজ করছে, বিকজ দ্য ফিল্ম লুকস বিগার দেন এক্সপেকটেশন, লাইক বিগার দেন ফিল্ম। এইবার আসি সিনেমায় কে কেমন অভিনয় করলো সেই প্রসঙ্গে। শাকিব খানের প্রসঙ্গে একটু পরে আসি। প্রথমে আসি সাবিলা নূরের কাছে। সাবিলা নূর গত একটা সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছিলেন, সেই সিনেমার নাম ছিল তাণ্ডব। খুবই স্বল্প সময় তিনি পেয়েছিলেন এবং আমি আমার রিভিউতেও বলেছিলাম এত অল্প সময় দিলে সে কিভাবে নিজেকে মেলে ধরবে, এটা তার দুর্ভাগ্য। না, এইবার আর দুর্ভাগ্য না, রকস্টারে সাবিলা নূর পূর্ণাঙ্গ একটা সময় পেয়েছেন, দারুণ একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। মাঝে মাঝে আপনার মনে হবে রকস্টার বোধহয় সাবিলা নূরের সিনেমা, এবং শেষ অবধি সেই ব্যাপারটা আপনার মাথায় ঘুরবে। সাবিলা নূর রকস্টারে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, আমার চোখে তো তাই মনে হয়েছে। আমি শিওর পার্সোনালি যদি কোনো ব্যক্তি বা দর্শক সাবিলা নূরকে অপছন্দ না করে তাহলে আমার সাথে সেও একমত হবে। সাবিলা নূর রকস্টারে দারুণ পারফর্ম করেছে, তার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে তাকে দেখতেও বেশ গ্ল্যামারাস লাগছিল। রকস্টারে সাবিলা নূরের ইনক্লুডিংটা একদম পারফেক্ট হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। সম্পূর্ণ সিনেমার অনেকটা অংশ জুড়ে বাইরের দৃশ্য, মানে বাইরের দেশের সিন রয়েছে, তো এই কারণে সাবিলা নূরের মতো একটা ফর্সা মেয়েকে আসলে এই সিনেমায় প্রয়োজন ছিল। দেখতে একটু বিদেশি বিদেশি যেন লাগে, সেই ব্যাপারটা কিন্তু আছে। সাবিলা নূরকে কিন্তু কিছুটা হলিউডের অনেক নায়িকাদের মতো লাগে। এখন আমি জানি একদল এসে কমেন্ট বক্সে বলবে যে তেল দিতেছেন, দালালি করেন। না, এর কোনোটাই না। আমার চোখে যেমন লাগছে আমি আসলে তেমনই বলতেছি। বনলতা এক্সপ্রেসে সাবিলা নূর ভালো পারফর্মের কারণে পুরস্কৃত হয়েছেন, তারপরে কিন্তু রকস্টারে তিনি অভিনয় করেছেন। মানে বনলতা এক্সপ্রেসের শুটিং এর পরেই তো রকস্টারের শুটিং শুরু হয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে আমার কাছে বারবারই মনে হচ্ছিল টনিকটা কাজে দিয়েছে। রকস্টারে অভিনয়ের আগে বনলতা এক্সপ্রেসে সে যে অভিজ্ঞতাটা অর্জন করেছিল সেটা রকস্টারে দারুণভাবে প্রতিফলিত হয়েছে, এক্সিকিউট সে করতে পেরেছে। তবে এখানেও একটা বিশাল আক্ষেপের বিষয় রয়েই গেল। সাবিলা নূর সময় পেয়েছেন, কিন্তু সাবিলা নূরের চরিত্রটা সময় পায় নাই মেগাস্টার শাকিব খানের চরিত্রের সাথে বন্ডিংটা দারুণভাবে গভীরভাবে দর্শকদের মধ্যে উপলব্ধ করে দিতে। দুজনের কেমিস্ট্রিটা যে জমে উঠবে সেই সময়টুকু আমার মনে হয় পরিচালক হারিয়ে ফেলেছিলেন। পরিচালক ভুলে গিয়েছিলেন যে সাবিলা নূর এবং শাকিব খান নয়, সেখানে আগুন এবং মীরাকে দর্শক দেখতেছে। এই দুইটা চরিত্র দর্শকদের কাছে সম্পূর্ণ অজানা, এবং এই দুইটা চরিত্র একে অপরের সাথে এর আগে কখনো দেখা করে নাই। শুরুতেই দেখা হয়ে সাথে সাথে প্রেম হয়ে গেল, তারপরে এত দ্রুত ব্যাপারটা এগিয়ে গেল, এটা দর্শকদের কাছে খটকা লাগতেই পারে, এটাই স্বাভাবিক। আর এটা নিয়ে সমালোচনা হচ্ছে, আমারও একই কথা। ইদানিং আমাদের লেখকেরা কেন যেন খুব অস্থির, খুব অধৈর্য। একটু সময় নিয়ে 2 থেকে 3টা সিন কেন বাড়াইলো না, আমার মাথায় ধরে না। আরে ভাই, প্রেম ভালোবাসা কি মুখের কথা? লাভ এট ফার্স্ট সাইট হইতে পারে, কিন্তু দুইজনের মধ্য থেকেই একই ধরনের রিয়াকশন, সাথে সাথে কানেকশন, এটা তো সম্ভব না। একটু তো সময় লাগবে, দুইজন দুইজনকে বুঝতে হবে, দর্শকও ফিল করতে থাকবে। এই সিনেমা এই জায়গাটাতে আমাকে হতাশ করেছে। তাছাড়া এই সিনেমায় যত অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন, বিশেষ করে রোজি, ও মাই গড, দারুণ পারফর্ম তিনি করেছেন। দিলারা হানিফের কথা কেন বাদ দিব? তিনি এই বয়সে এসে যেই অভিনয়ের ভেলকি দেখিয়েছেন, দেখে একবার অভিনয় মনে হয়নি। দাদির চরিত্রে তিনি অসাধারণ করেছেন। তারিক আনাম খান বরাবরের মতো বাবা চরিত্রে শাকিব খানের সাথে দারুণভাবে মানিয়ে গিয়েছে। এই সিনেমাটা দেখার সময় আমার রাজকুমার সিনেমার কথা বারবারই মনে পড়ছিল, শুধুমাত্র এই চরিত্রগুলোর কারণে না, মানে তারিক আনাম খান এখানে আছে, দিলারা হানিফ এখানে আছে, এই সমস্ত কারণে না, বরং রাজকুমারও হতে পারতো একটা কাল্ট ক্লাসিক সিনেমা। রাজকুমারের গল্পেও একটা আক্ষেপ রয়ে গিয়েছিল, সেটা হচ্ছে গল্পে ডেপথ নাই। একইভাবে রকস্টার সিনেমার গল্পেও ডেপথের জায়গাটা
আরো বেশি ডেপথ হইতে পারত। তাহলে আমি আবার কেন বললাম যে এই সিনেমাটা একটা অন্য লেভেলের সিনেমা? আসতেছি সেই ব্যাপারে আসতেছি ভাই। বাংলা চলচ্চিত্র ইতিহাসে, আবারও বলতেছি, বাংলা চলচ্চিত্র ইতিহাসে মানে এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা মিলিয়ে এই ধরনের সুপার কোয়ালিটির সিনেমা আপনি এর আগে দেখেন নাই। সেটা কালার গ্রেডিং বলেন, বিজিএম বলেন, ভিএফএক্স বা এআই টেআই যে যাই বলুক সেটার ক্ষেত্রে বলেন, এই সিনেমা যা করে দেখাইছে এইটা ইতিহাসেই বিরল। কালার গ্রেডিং এর কথা এক্সট্রা ভাবে বলতে হবে। সিনেমাটা দেখার সময় আপনার মাঝে মাঝেই ফিল হবে এটা বাংলাদেশি সিনেমা হইতে পারে না, না কোনোভাবেই না। এইটা নির্ঘাত একটা হলিউডের সাথে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা, ঠিক যেমনটা MR9 করতে চেয়েছিল কিন্তু করতে পারে নাই। যেই ফিলটা MR9 86 কোটি টাকা দিয়ে দিতে পারে নাই, সেই ফিলটা আপনাকে এই সিনেমা হয়তো 15-16 কোটিতে দিয়ে ফেলেছে। সাথে শাকিব খানের ওজি ভার্সন, এমন ওজি এই শাকিব খানকে আপনি ওই সময়েও দেখেন নাই যে সময়ের শাকিব খানকে আপনি ওজি মনে করেন। শাকিব খানের ভয়েস মডিউলেশন এই সিনেমায় মারাত্মক ইম্প্যাক্ট ফেলেছে, মারাত্মক, মানে মাথা নষ্ট ভাই। একটা মানুষ কিভাবে পারে? বিশ্বাস করেন, আমার পাশে একজন দর্শক বসেছিল, সেই দর্শক আমাকে বলতেছে এই সমস্ত মোটা গলার গান এগুলো তো শাকিব খানের কণ্ঠের সাথে যাইতেছে না, জাস্ট বেমানান লাগতেছে। কিছুক্ষণ পরে, গানটার পরে যখন শাকিব খান কথা বলতেছিল চিল্লায় চিল্লায় স্টেজের উপরে, তখন ওই দর্শকই আমার কানে কানে আবার ফিরে আইসা বলল, ভাই এখন তো দেখি মোটা গলা কণ্ঠের সাথে শাকিব খানের কণ্ঠ একদম খাপে খাপ, ময়নার বাপ মানায় গেছে। শাকিব খান এই সিনেমায় তার ভয়েসটাকে এমন ভাবে মডিফাই করেছে, এই যে গায়কের কণ্ঠ একটু মোটা, মানে মূল গায়কের, শাকিব খান রকস্টার চরিত্রে যখন কথা বলে, স্টেজে উঠে যখন চিল্লা কথা বলে, তখন তার কণ্ঠ হুবহু ওই গায়কের মতো হয়ে যায়। ইভেন যখন শাকিব খান বিশেষ করে অসুস্থ থাকে, এখানে আমি পুরোপুরি বলতে চাচ্ছি না, অনেকে বলেও দিছে এর মধ্যে, তারপরেও বলবো না, শাকিব খান এই সিনেমায় একটু অসুস্থ থাকে, জাস্ট এইটুকু বললাম। ওই অসুস্থ অবস্থায় শাকিব খানের গলা, ও মাই গড, জাস্ট পারফেক্ট। এতটা পারফেকশনিস্ট শাকিব খান কিভাবে হইল? সাকিবিয়ানরাও এই প্রশ্নের উত্তর খুঁজতেছে। রকস্টারে তিনি তার পূর্বের সমস্ত ইতিহাসকে বিট করেছে, মানে আলাদাই একটা অরা। শাকিব খান যে আসলে রকস্টার ক্যারেক্টারের জন্য জন্মগ্রহণ করেছিল, এটা আপনি ফিল করতে পারবেন এই সিনেমা দেখার সময়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মুহূর্তে, শুধু এই মুহূর্তে না, পুরা বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে এই ক্যারেক্টারটা করার জন্য শাকিব খান হচ্ছে একমাত্র বিকল্প। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু চলচ্চিত্র শুরু থেকে আজ অব্দি যত হিরো আসছে, এই রকস্টার ক্যারেক্টারটা শুধুমাত্র শাকিব খানের জন্যই পারফেক্ট। এই রকস্টার ক্যারেক্টারে এতটা পারফেক্ট ভাবে কেউ অভিনয় করতে পারতো বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনাদের কি মতামত? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে জানান। কথা এখনো শেষ হয় নাই। শাকিব খান রকস্টারে 100তে 100 পারফর্ম করেছে, এই ব্যাপারে কেউ সন্দেহ প্রকাশ আসলে করে নাই, করবেও না। যারা এই সিনেমাটাকে খারাপ বলতেছে তারাও এটা একমত হচ্ছে যে হ্যাঁ, শাকিব খান দুর্দান্ত করেছে। তো এই ব্যাপারটা এখন এমন হয়েছে যে শাকিব খানের কথা বাদ দেন ভাই, আগে বলেন সিনেমার গল্প কেমন, আগে বলেন সিনেমার মেকিং কেমন, আগে বলেন পরিচালক ঠিকঠাক আছে কিনা, আগে বলেন সিনেমাটা আসলে হিট করবে কিনা, এই সিনেমা হলে গিয়ে দেখা উচিত কিনা। তাদের জন্য বলবো, সিনেমাটা না দেখলে বাংলাদেশের ইতিহাসে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা সিনেমা আপনি মিস করবেন। মূল কথা আমি আগেই বলে দিছি, এই সিনেমার গল্পের ডেপথ আরো বেশি ডেপথ ফিল করাইতে পারতো, গল্পের গাঁথুনিটা আরো বেশি জবরদস্ত হইতে পারতো। কিন্তু আমার মনে হয় সমস্যা যেখানে হয়েছে, যে বাংলাদেশের পরিচালক এবং বাংলাদেশের ইনক্লুডিং মেগাস্টার শাকিব খান, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস সময় না নিয়ে খুব অধৈর্যভাবে সিনেমার কাজগুলো করে। হলিউডের কথা বাদ দেন, পাশের দেশ ইন্ডিয়ার বলিউডের কথা ধরেন, বা মালায়ালাম ইন্ডাস্ট্রির কথা ধরেন, তামিল ইন্ডাস্ট্রির কথা ধরেন, এ সমস্ত ইন্ডাস্ট্রির পরিচালক থেকে শুরু করে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তি একটা সিনেমার জন্য যে পরিমাণ সময় নেয়, যে পরিমাণ সময় দেয়, যে পরিমাণ ডেডিকেটেড পার্সন হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে, সেই জায়গাটাতে বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির লোকেরা এখনো হাজার হাজার কোটি মাইল পিছিয়ে আছে আমার কাছে মনে হয়। কারণ একজন শাহরুখ খান গ্লোবালি এত জনপ্রিয় একজন হিরোতে রূপ নিয়েছে, বলিউডের একটা প্রাণ হয়ে গিয়েছে, তার কেরিয়ারে মাত্র সিনেমার সংখ্যা 62টা। আর শাকিব খান বাংলাদেশের একজন প্রাণ ভোমরা সুপারস্টার, মেগাস্টার, তার কেরিয়ারে সিনেমা সংখ্যা 260টার মতো। কেন রে ভাই? এর পেছনে দায়বদ্ধতা কি শুধুই শাকিব খানের? না,
এর পেছনে দায়বদ্ধতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, সেটা পরিচালক বলেন, গায়ক বলেন, গায়িকা বলেন, নায়ক বলেন, নায়িকা বলেন, মানে শাকিব খান তো অন্য নায়কদের সাথে অভিনয় করছে, আমি সবাইকে ইনক্লুড করতেছি। আসলে আমাদের স্ট্রাকচার, সিনেমার জগতের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা, সিস্টেমটাই কলুষিত, সিস্টেমটার মধ্যেই ভেজাল আছে। আমাদের দেশের রাজনৈতিক স্ট্রাকচার যেরকম সুন্দর, আমাদের দেশের সিনেমা অঙ্গনের স্ট্রাকচারটাও সেরকমই সুন্দর। একদম গোড়া থেকে ঢেলে না সাজাইলে এই সমস্যার প্রতিকার সম্ভব না। তো যাই হোক, কোথায় যেন ছিলাম, গল্পের গাঁথুনি। গল্পের গাঁথুনি ভালো না হওয়ার পেছনেও কারণ এই একটাই, যে আমাদের নির্মাতারা খুব বেশি অস্থির। এই সিনেমাটা আরো বেশি সময় নিয়ে মেক করলে কি হতে পারতো সেটা একবার চিন্তা করেন। তো যাই হোক, যতটুকুই হোক, নতুন একজন তরুণ নির্মাতা হিসেবে আজমান রুশোকে আমি দোষ দিচ্ছি না। আজমান রুশো যা চেষ্টা করেছে, বাকিরা তো তার ধারের কাছেও নাই। এই সিনেমার ক্রেডিটের একটা বড় অংশ ডিওপির পাওয়া উচিত। ডিওপিকে একটা সেলুট জানাতে চাই। কিভাবে সে শাকিব খানের এই ক্যারেক্টার থেকে শুরু করে সিনেমার প্রত্যেকটা ফ্রেমকে ধারণ করেছে। বিশ্বাস করেন, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রত্যেকটা ফ্রেমে এক একটা করে কম্পিউটারের ওয়ালপেপার সেট করতে পারবেন। এবার আসি ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাছে। বাংলা সিনেমার ইতিহাসে এই ধরনের বিজিএম আমার জীবনে আমার কান শুনে নাই, সত্যি কথা। টোটালি ডিফারেন্ট, এতটা চমকপ্রদ কিন্তু কোনোভাবেই কানে লাগতেছিল না। অনেক আছে এরকম মিউজিক যে কানে বাজে, খুব বিরক্তিকর লাগে, বেশিক্ষণ শোনা যায় না। নো, এই সিনেমায় 8টা গান ভাই। সচরাচর আমাদের সমস্ত সিনেমায় 3 থেকে 4টা করে গান থাকে, সেখানেও 2-3টা গান এরকম থেকে যায় যে সমস্ত গান একবারের বেশি শোনা যায় না। শ্রুতি মধুর তো লাগবে দূরের কথা, কানের মধ্যে এসে পিন পিন করে, শোনা যায় না, বিরক্তি লাগে। এই সিনেমার গান না শুধু, এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের সময় যে এক একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, বিশেষ করে শাকিব খান যখন স্টেজে ওঠে, শাকিব খান যখন একটা দুঃখজনক পরিস্থিতি পার করতেছে তার কেরিয়ারে, ইভেন তার প্রেমিকার সাথে যখন ইমোশনাল একটা সময় পার করতেছে, প্রত্যেকটা মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে মুগ্ধ করেছে। 8টা গানেরই প্লেসমেন্ট এতটা সুন্দর হয়েছে, এতটা পারফেক্ট হয়েছে, যেটা এ যাবৎকালে কোনো বাংলা সিনেমায় আমার চোখে পড়ে নাই। গানগুলো এতটাই সুন্দর, এতটাই শ্রুতি মধুর, যেগুলো আসলে লং রানে হিট করবে। হয়তো আঙুল ফুলে কলা গাছ হবে না, তুফানের গানের মতো হুট করে হিট হয়ে একদম গ্লোবালি ছড়িয়ে যাবে না, কিন্তু বিশ্বাস করেন এই গানগুলো আগামী বছর আপনার প্লেলিস্টে সবার উপরের দিকে থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। আরেকটা ব্যাপার খুব লক্ষণীয়, সেটা হচ্ছে যে আজমান রুশো এবং তার টিম যেটা করেছে, তারা সব থেকে ভালো গানগুলো রিলিজই করেনি। এখন অনেকে এটা তাদের ভুল ধরতে পারেন, আমিও ভুল ধরতাম, কিন্তু না, আমি একটু গভীরভাবে ভেবে দেখলাম আসলে এটা একটা মিউজিক্যাল ফিল্ম। সো মিউজিক্যাল একটা ফিল্মে মিউজিকটাও কিন্তু একটা দারুণ আকর্ষণ। সো সেই দারুণ আকর্ষণে বিকর্ষণ ঘটানোর কোনো ইচ্ছা রকস্টার টিমের ছিল না, কাজেই তারা গানগুলোকে আকর্ষণ হিসেবে রেখে দিয়েছিল। বিশেষ করে আমি হারিয়ে যাব শিরোনামের একটি গান আছে, এবং আমাকে নিয়ে যাও তোমার কাছে শিরোনামের একটি গান আছে, যেই দুটি গান আমার মনে, আমার মাথায় একদম গেঁথে আছে, এবং আমার খুব ইচ্ছা হচ্ছে বারবার শুনতে। বারবার আমি হারিয়ে যাব বলতেছি, আমি যাব হারিয়ে। এই গানটা যুগের পর যুগ ধরে চলতে থাকবে বলে আমার বিশ্বাস। সিনেমার লোকেশন পুরাই মাখন, মানে এত সুন্দর লোকেশন বাংলা সিনেমায় কোনো দিন আমি কল্পনাও করি নাই। মানে ঢাকা দেখাইতেছে, আমার ফিল হইতেছে এটা বোধহয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। আসলে সত্যিটা কি জানেন, দেখাইতে পারলে ঢাকাও ঢাকার থেকেও বেশি বেটার লাগে। ওইভাবে আমরা দেখাইতেই পারি না। কালার কারেকশন, কালার টোনটা ওই লেভেলের আমরা এখনো পর্যন্ত নিতেই পারি নাই। হ্যাঁ, এই বুঝটা আমি আসলে বুঝতাম না যদি না আজমান রুশোর রকস্টার সিনেমাটা না দেখতাম। আজমান রুশো বুঝাই দিছে অল্প বাজেট হলেও আমরাও পারি প্রিমিয়াম কোয়ালিটির সিনেমা প্রোভাইড করতে। কি বাকি রইল? এই সিনেমার ড্রব্যাকও তো বলে ফেলছি। ও আচ্ছা, নতুন 2 নায়িকার কথা বলি নাই, তাই না? তারাও খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে, বিশেষ করে মিথিলা। হ্যাঁ, মিথিলার পারফরমেন্স আমাকে অবাক করেছে। মিথিলা এত সাবলীল কিভাবে ছিল শাকিব খানের সাথে, মানে শাকিব খানের মতো একজন উচ্চ মানের অভিনেতা, শাকিব খানের মতন একজন উচ্চ পর্যায়ের অভিনেতার সামনে সে কিভাবে এত সুন্দর সাবলীল ডায়ালগ ডেলিভারি দিল, যেন মনে হচ্ছিল শাকিব খান আর মিথিলা ইতিমধ্যে 50+ সিনেমা করে ফেলছে। খুবই দুর্দান্ত অভিনয় সে করেছে। শুধুমাত্র তার ড্রেস আপ নিয়ে একটু অনেকের মিশ্র প্রতিক্রিয়া থাকতে পারে। যাই হোক, ওটা ব্যাপার না। তার যে ক্যারেক্টার
সেই ক্যারেক্টার অনুযায়ী ওই ড্রেস আপ যায়। তবে লাক্সের তরফ থেকে পুরস্কার বিজয়ী মিথিলার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ক্ষুদ্র মানুষ হয়ে আপনি প্লিজ অভিনয়টাতেই মন দেন, ড্রেস আপ সেন্স, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরো বেশি গুরুত্ব দেন এবং সামনে শাকিব খানের সাথে মেন স্ট্রিম হিরোইন হিসেবে যেন আমরা আপনাকে দেখতে পারি সেই প্রত্যাশা রইল। দেখেন, চক্করে পড়েন না, আপনার প্রতিভা আছে, কাজেই পরবর্তী সিনেমাগুলোতে চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরো অনেক বেশি সচেতন হন। এটা আপনি রকস্টার সিনেমায় মেগাস্টার শাকিব খানের সাথে যে চরিত্রটা করেছেন, এই ধরনের চরিত্র আপনি আর পরবর্তীতে অন্য কোনো সিনেমার হিরোদের সাথে কইরেন না। আপনাকে দর্শক ইতিমধ্যে পজিটিভ ভাবে গ্রহণ করেছে। আশা করি ভবিষ্যতে শাকিব খান এবং অন্যান্য অনেক হিরোর সাথে আপনাকে পূর্ণাঙ্গ একটা সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে লম্বা সময় ধরে দর্শক উপভোগ করার সুযোগ পাবে। এছাড়াও শাকিব খানের পাশে বেশ কয়েকজন তরুণকে দেখা গেছে বন্ধুরা, যারা বেশ দারুণ অভিনয় করেছে। বিশেষ করে শাকিব খানের বন্ধুর ক্যারেক্টারে যে অভিনয় করেছে সে আমার মন জয় করে নিয়েছে। দুর্দান্ত এই অভিনেতা আমার চোখে এর আগে ধরা পড়ে নাই। আচ্ছা, এই অভিনেতা কি এই প্রথমবার রকস্টারের মাধ্যমেই আসলে ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখলো? জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আরো কয়েকজনকে দেখলাম যারা হচ্ছে শাকিব খানের সাথে গিটার বাজায়, একসাথে কাজ করে। আচ্ছা, আমার মাথায় আরেকটা প্রশ্ন বারবারই আসতেছে। আচ্ছা, শাকিব খানের লম্বা চুল, লম্বা দাড়িওয়ালা যে লুকটা আমরা বারবার দেখলাম, বিশেষ করে অ্যানিমেটেড যে একটা টিজার এসেছিল সেখানে দেখলাম, সেই লুকটা তো আসল সিনেমায় দেখলাম না। এইটা আমার কাছে একটু খটকা লেগেছে। যাই হোক, সম্ভবত ওই লম্বা চুল, লম্বা দাড়িওয়ালা লুকটা শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রে ব্যবহার করার জন্য তারা একটা অ্যানিমেটেড টিজার এবং পোস্টার বানিয়েছিল। তো বন্ধুরা, অনেক কথা বললাম, পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই। মেগাস্টার শাকিব খান একটা ভিন্ন ধারার সিনেমার মাধ্যমে কি বোঝালেন জানেন? তিনিও চেষ্টা করছেন, তিনি তার গণ্ডির বাইরে গিয়ে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন বাংলা চলচ্চিত্রকে এবং বাংলা চলচ্চিত্রের দর্শকদের। আমাদের এই মুহূর্তে যদি আমরা সেটা একসেপ্ট না করি, অযৌক্তিক অর্থহীন সমালোচনা করে যদি মেগাস্টার শাকিব খানের অভিনয় করা কোনো ভালো মানের সিনেমাকে টেনে হিচড়ে উপর থেকে নিচের দিকে নামাই, তাহলে আদতে ক্ষতিটা কার হবে? মেগাস্টার শাকিব খানের কেরিয়ারের ক্ষতি তো হবে, কিন্তু তার অর্থনৈতিক দিকটা কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। সে তার জায়গায় চলে গেছে এবং কেরিয়ারের ঠিক এমন একটা পিক সময়ে তিনি রয়েছেন, যেই পিক সময়টাকে কাজে লাগালে তার কেরিয়ারের যতটা উন্নতি সম্ভব তার থেকে বেশি উন্নতি সম্ভব গোটা বাংলাদেশের চলচ্চিত্রের। আর ঠিক সেই চেষ্টাই মেগাস্টার শাকিব খান করছেন। ঠিক সেই চেষ্টার পালে হাওয়া লাগাচ্ছেন আজমান রুশোদের মতন ডিরেক্টররা। এবার আমরা বাংলা সিনেমার সাধারণ দর্শকেরা যদি শুধুমাত্র মারমার কাটকাট সিনেমার আশায় ভালো সিনেমা চিনতে না পারি, একঘেয়ামিতে অভ্যস্ত হয়ে দোষটা দেই আমরা প্রতিভাবানদের উপরে, মানদত্তা আমলের পরিচালকদের কাজ এবং বর্তমান সময়েরও একঘেয়ামি কিছু কাজের প্যাটার্নের উপরে অভ্যস্ত হয়ে ইউনিক কন্টেন্ট, ইউনিক সিনেমাকে আমরা যদি গুরুত্ব না দেই, আমরা যদি এইভাবে অর্থহীন সমালোচনার সম্মুখীন করি, তাহলে ভবিষ্যতে বাংলা সিনেমার ধ্বংসের জন্য দায়ী থাকবো আমরা সাধারণ দর্শকেরা। শাকিব খান, আজমান রুশোদের এই চেষ্টা সফলতায় প্রমাণ করার জন্য, পরিণত করার জন্য প্রয়োজন আমাদের মতো সাধারণ দর্শকদের জেগে ওঠা। ঘুমিয়ে থাকার দিন এবার শেষ। আর যদি ঘুমিয়ে থাকেন তাহলে ঘুমান ভাই। আর বলিউড হলিউডের কাজ দেখে, মালায়ালাম ইন্ডাস্ট্রির কাজ দেখে চিরকাল আফসোস করতে থাকেন বাংলা চলচ্চিত্রে কেন সেই উন্নতি দেখতে পাই না, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কেন ওদের মতো সিনেমা বানাইতে পারে না, কেন ইউনিক ভাবে চিন্তা করতে পারে না। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা তো আমার মনে হয় আমাদের মস্তিষ্কে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অনেক লম্বা করে ফেলছি, আর লম্বা করতে চাই না। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, কমেন্টে আপনারা জানান রকস্টার সিনেমাটা কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখেছেন, আপনার কাছে কেমন লেগেছে।